প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অশোক কুমার পোদ্দার বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার অনলাইন ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো রসায়নের প্রথম অধ্যায় আমরা শুরু করছি। প্রথম অধ্যায় পড়ব। তাহলে প্রথম অধ্যায়ে রাসায়নিক পরিবর্তনের আমরা নতুন জিনিস পড়ছি আর কি, নতুন টপিকস পড়ছি। একটা হচ্ছে তোমার প্রভাবক, অর্থাৎ প্রভাবক সম্পর্কে পড়ব, প্রভাবকের প্রকারভেদ পড়ব, গতির হারের উপর প্রভাবকের প্রভাব পড়ব, প্রভাবক সহায়ক, প্রভাবক বিষ, তারপরে একমুখী উভমুখী, যদিও আগে আমরা পড়ে আসছি কিছুটা, তারপরের জিনিসগুলো পড়ব। রাসায়নিক সাম্য অবস্থা, সাম্য অবস্থার বৈশিষ্ট্য পড়ব, একমুখী বিক্রিয়া কিভাবে উভমুখী বিক্রিয়া করা যায়, উভমুখী বিক্রিয়া কিভাবে একমুখী করা যায়, তারপরে সাম্য অবস্থা বিক্রিয়ার গতিশীলতা, লাসেতিলের নীতির আলোকে তাপচাপ ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা, অর্থাৎ বিভিন্ন বিক্রিয়ার উদাহরণের মাধ্যমে আমরা এই ব্যাখ্যাগুলো আবার পড়বো আর কি। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা চলে আসছি প্রভাবক। তো প্রভাবক তোমাদের কাছে একটা নতুন শব্দ, তার নতুন শব্দ হলেও এটা আমরা আগে অনেকবার ব্যবহার করেছি। যেমন প্রভাবক কাকে বলে? যে রাসায়নিক যৌগ বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে, কোনো সময় বৃদ্ধিও করে, কোনো সময় হ্রাসও করে, বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে বিক্রিয়ার হার বৃদ্ধি করে, তো সেই রাসায়নিক যৌগের নাম হচ্ছে প্রভাবক। যেমন আমরা আগেই পড়ে আসছি, বিক্রিয়ার নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হয়, এখানে প্রভাবক হিসাবে লৌহের গুঁড়া ব্যবহার করা হয়। তো এভাবে বিভিন্ন প্রকার প্রভাবক আছে। তো কোনো প্রভাবক আছে তোমার বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, কোনোটা হ্রাস করে, আবার কোনোটার বিক্রিয়কের মধ্যে একটাই তোমার প্রভাবকের ভূমিকা অবতীর্ণ হয়, আবার উৎপন্ন পদার্থের একটিও তোমার প্রভাবকের ভূমিকা অবতীর্ণ হয়। তো এইভাবে প্রভাবককে আমরা চার ভাগে ভাগ করে থাকি। তো একটা হচ্ছে তোমার যারা বেগ বৃদ্ধি করবে সেটা হচ্ছে ধনাত্মক প্রভাবক, যেটা বেগ হ্রাস করবে সেটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক, আর যেটা তো তারপরে আছে তোমার স্বপ্রভাবক একটা, তারপরে আবিষ্ট প্রভাবক একটা। তো এইভাবে বিক্রিয়ার উদাহরণের মাধ্যমে আমরা প্রভাবকগুলো মনে রাখবো। তো প্রভাবকের ক্ষেত্রে আমরা যেমন নতুন প্রভাবকের বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা একটা বিক্রিয়া করি তাহলে কেমন হবে দেখি। প্রভাবক যেমন ধনাত্মক প্রভাবক, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ClO3, পটাশিয়াম ক্লোরাইডে কি উৎপন্ন করে? পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন তৈরি করে। এখানে প্রভাবক হিসাবে কি ব্যবহৃত হয়? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। তো এখানে কি এটার কি তৈরি? একটা অক্সিজেন তৈরির বিক্রিয়া, অর্থাৎ অক্সিজেন তৈরি করার জন্য আমরা পটাশিয়াম ক্লোরাইডকে কী করি? উত্তপ্ত করি। উত্তপ্ত করি কার সাহায্যে? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাহায্যে। উত্তপ্ত করলে কি পাওয়া যায়? পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন পাওয়া যায়। তো এখানে কি হিসাবে কাজ করে? প্রভাবক ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হিসাবে কাজ করে। তো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা মূলত তাহলে ধনাত্মক প্রভাবক। তাহলে এটা কিসের উদাহরণ? ধনাত্মক প্রভাবক। এটা ধনাত্মক প্রভাবকের উদাহরণ। তারপরে আছে তোমার ঋণাত্মক প্রভাবক। তো ঋণাত্মক প্রভাবক কোনটা? যেমন সোডিয়াম সালফাইড, ঋণাত্মক প্রভাবক সোডিয়াম সালফাইড, Na2SO3, সোডিয়াম সালফাইড। তো সোডিয়াম সালফাইড অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন করে? সোডিয়াম সালফেট তৈরি হয়। কি তৈরি হয়? সোডিয়াম সালফেট তৈরি হয়। তৈরি হওয়ার জন্য আমি যদি এখানে গ্লিসারিন ব্যবহার করি, গ্লিসারিন, যদি আমি এখানে গ্লিসারিন ব্যবহার করি তাহলে বিক্রিয়ার হার কী হবে? কমে যাবে। তো এইটা কী হবে? ঋণাত্মক প্রভাবক হিসাবে কাজ করা হয়। তারপরে প্রশ্ন হচ্ছে স্বপ্রভাবক। স্বপ্রভাবক মানে উৎপন্ন পদার্থের একটি তোমার প্রভাবকের ভূমিকায় যদি কাজ করে তাকে স্বপ্রভাবক। যেমন অক্সালিক অ্যাসিডের সাথে কি বিক্রিয়া? অক্সালিক অ্যাসিডের সাথে অক্সালিক অ্যাসিড COOH, অক্সালিক অ্যাসিড COOH, অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 প্লাস কোন মাধ্যমে? অ্যাসিড সালফুরিক অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া করলে কী হয়? তোমার MnSO4 হয়, তারপরে পটাশিয়াম সালফেট হয়, তারপরে কার্বন ডাইঅক্সাইড হয় আর পানি হয়। তো এই যে বিক্রিয়াটা, তো এই বিক্রিয়ার ক্ষেত্রে Mn2+, অর্থাৎ এই যে যৌগটা Mn, এখানে কত? 2+ বলছি। Mn যৌগটা, MnSO4 যৌগটা কি প্রভাবকের ভূমিকায় কাজ করে, অর্থাৎ উৎপন্ন পদার্থের একটি প্রভাবকের ভূমিকায় কাজ করলে সেটার নাম হচ্ছে স্বপ্রভাবক। স্বপ্রভাবক। তারপরে বলছে আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবক মানে বিক্রিয়ক পদার্থের, অর্থাৎ একাধিক বিক্রিয়ক পদার্থ থাকবে,
একাধিক বিক্রিয়ক পদার্থের যে কোনো একটা যদি তোমার প্রভাবকের ভূমিকায় কাজ করে সেটার নাম হচ্ছে তোমার আবিষ্ট প্রভাবক। তো আবিষ্ট প্রভাবক এটা কি বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। তো বিক্রিয়ার মাধ্যমে যখন তৈরি হবে তখন আমরা একটু দেখে নিই। সোডিয়াম Na2 সোডিয়াম সালফাইড প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে কত হয় সেই বিক্রিয়াটা আবার লিখলাম সোডিয়াম সালফেট। তো সোডিয়াম সালফেটের সাথে সোডিয়াম সালফাইড, তো সোডিয়াম সালফাইটের সাথে সোডিয়াম আর্সেনাইড Na2SO3 Na3OS আর্সেনাইড বিক্রিয়া করলে কত হয় প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে কত হবে সোডিয়াম সালফেট Na2SO4, তারপরে সোডিয়াম Na3SO4। তো এই যে যৌগটা তৈরি হচ্ছে এখানে এই যে সোডিয়াম আর্সেনাইড, এই সোডিয়াম আর্সেনাইড এই বিক্রিয়ার প্রভাবক হিসাবে কাজ করছে। সোডিয়াম আর্সেনাইড কী করবে এই বিক্রিয়ার প্রভাবক হিসাবে কাজ করবে Na3SO4 সোডিয়াম সালফেট। তো এখানের এইটা কী হিসাবে কাজ করবে সোডিয়াম সালফাইড আর্সেনাইড এই প্রভাবকের ভূমিকায় অবতীর্ণ হবে। তো এই যে কাজ করে এটার নাম হচ্ছে তোমার আবিষ্ট প্রভাবক। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রভাবক শিখলাম, প্রভাবকের প্রকারভেদটা শিখলাম। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আমরা আবিষ্ট প্রভাবক দেখলাম সোডিয়াম সালফাইড। তো এই যে সোডিয়াম সালফাইডটা এটা প্রভাবকের ভূমিকায় কাজ করে, তো এটার নাম হচ্ছে আবিষ্ট প্রভাবক। তো আমরা পরে চলে আসছি গতির হারের উপর প্রভাবকের প্রভাব। গতির হারের উপর প্রভাবকের প্রভাব বন্ধ করে বিক্রিয়ার হারের উপর প্রভাবকের প্রভাব, অর্থাৎ আমরা এটা পড়বো এখন বিক্রিয়ার হারের উপর প্রভাবকের প্রভাব। তো বিক্রিয়ার হার কাকে বলে? একক সময় কোনো বিক্রিয়ক যে পরিমাণ উৎপাদে পরিণত হয় বা ঘনমাত্রা হ্রাস পায় তাকে বিক্রিয়ার কি বলা হয়? হার বলা হয়। এই হারের উপর প্রভাবকের প্রভাবটা আমরা দেখব। তো যেমন ইথানল যদি আমরা একটা উদাহরণ ব্যবহার করি, ইথানলকে অক্সিজেন দ্বারা জারিত করলে কি পাওয়া যায়? ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে আর পানি উৎপন্ন করে। অর্থাৎ ইথানলকে যদি আমরা খালি জায়গায় রেখে দিলে 2-3 দিন 4 দিন 5 দিন পরে দেখা যাবে এই ইথানলটা কি হয়ে গেছে? টক হয়ে গেছে। তো এটার মধ্যে যদি এতদিন না রেখে যদি আমি প্লাটিনামের একটা পেঁচানো তার উত্তপ্ত অবস্থায় এর মধ্যে রেখে দিই, দেখা যাবে কয়েক মিনিটের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে এটা টক হয়ে গেছে, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড তৈরি করে ফেলছে। তো এখানে প্রভাবক হিসাবে কে কাজ করলো? প্রভাবক হিসাবে তোমার প্লাটিনাম তার উত্তপ্ত অবস্থা হওয়ার কারণে কাজ করে। তো আমরা জানি প্লাটিনাম একটা প্রভাবক হিসাবে কাজ করে। বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে প্লাটিনামকে আমরা প্রভাবক হিসাবে ধরে নেই। তো বিক্রিয়াটা যদি আমি খেয়াল করি তাহলে কত হবে দেখো, ইথানল, অর্থাৎ এখানে কি বলছে? গতির বিষয়টা বলছি। ইথানল মানে এত, ইথানলের সাথে কার বিক্রিয়া করবে? অক্সিজেনের। বিক্রিয়া করলে ইথানোয়িক অ্যাসিড হবে, CH3COOH প্লাস পানি উৎপন্ন করবে। তো এই বিক্রিয়ার মধ্যে আমরা প্লাটিনাম তার ডুবাবো। প্লাটিনাম তার উত্তপ্ত অবস্থায় যদি স্বাভাবিক অবস্থায় রেখে দিই তাহলে দেখা যাবে যে তোমার 2-3 দিন সময় লাগছে, তারও বেশি লাগতে পারে যে ইথানোয়িক অ্যাসিড তৈরি হতে। কিন্তু আমি যদি প্লাটিনাম তার পেঁচানো অবস্থায় একটু গরম অবস্থায় এর মধ্যে রেখে দিই তাহলে যত গরম হবে তত বিক্রিয়া দ্রুত সম্পন্ন হবে, একটু মিডিয়াম অবস্থায় রাখলে একটু ধীরে ধীরে সম্পন্ন হবে। তো এভাবে আমরা বিক্রিয়ার হারের উপর প্রভাবক হিসাবে কে কাজ করছে? এখানে প্লাটিনাম, গরম প্লাটিনাম যদি আমরা এখানে ডুবাই রাখি তাহলে দেখা যাবে যে 5-7 মিনিটে এটা কাজ করে ফেললো। অতএব আমি বুঝতে পারি যে বিক্রিয়ার হারের উপর প্রভাবকের একটা প্রভাব আছে, সেই প্রভাবটা আমরা পড়লাম। তারপরে পড়ব প্রভাবকের সহায়ক, অর্থাৎ প্রভাবক সহায়ক এবং প্রভাবক বিষ। প্রভাবক সহায়ক বলতে কি বোঝাচ্ছে? যারা প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করবে তাদেরকে কি বলা হয়? প্রভাবক সহায়ক বলে। আর যারা প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাস করে ফেলে তাদেরকে কি বলা হয়? প্রভাবক বিষ বলা হয়। তো এই উদাহরণগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে কি হবে? প্রভাবক সহায়ক। 1 নম্বর উদাহরণ কি? প্রভাবক সহায়ক। তো প্রভাবক সহায়ক কোন ক্ষেত্রে ব্যবহার হতে পারে? যেমন আমরা যদি উদাহরণটা মনে রাখি, নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে কত হবে? হাইড্রোজেন। এটা কত? গ্যাস।
এটা উভমুখী বিক্রিয়া টুয়াইস NH3, তাও কত গ্যাস, ΔH = -92 কিলোজুল। তো এটাও কত গ্যাস। তো এখানে আমরা প্রভাবক হিসাবে কি ব্যবহার করি? আয়রন ব্যবহার করি। প্রভাবক হিসাবে আয়রন ব্যবহার করি। তো এই প্রভাবকের সহযোগিতা করার জন্য মোলিবডেনাম, অর্থাৎ প্রভাবকের সহায়তা করার জন্য কি ব্যবহার করা হয়? মোলিবডেনাম, মোলিবডেনাম ব্যবহার করা হয়। আর কি মোলিবডেনাম অথবা তোমার পটাশিয়াম অক্সাইড, মোলিবডেনাম অথবা পটাশিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। এই মোলিবডেনাম এই আয়রনের প্রভাবক সহায়ক হিসাবে কাজ করছে, প্রভাবকের সহায়তা করছে, তাই এটার নাম প্রভাবক সহায়ক। আবার প্রভাবক কত? বিষ। তো প্রভাবক বিষ কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয়? প্রভাবক বিষ। বিষ মানে কি? যারা প্রভাবকের প্রভাবন ক্ষমতা নষ্ট করে দিবে। প্রভাবক বিষ, প্রভাবক বিষ বলতে কি বোঝাচ্ছে? যারা প্রভাবকের প্রভাবন ক্ষমতা নষ্ট করে দিবে তাদেরকে কি বলা হয়? প্রভাবক বিষ বলা হয়। যেমন উদাহরণের ক্ষেত্রে যদি আমরা ধরি SO2 সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে কত হয়? সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হয়। এই সালফার ট্রাইঅক্সাইড এখানে প্লাটিনাম প্রভাবক হিসাবে ব্যবহার করা হয়। তো এই প্লাটিনামের প্রভাবন ক্ষমতা নষ্ট করার জন্য কি আমরা আর্সেনাইট অর্থাৎ AS2O3 যদি ব্যবহার করি তাহলে কি হবে? এই প্রভাবকের প্রভাবন ক্ষমতা তোমার নষ্ট হয়ে যাবে। তো এই যে বিক্রিয়াটা, এটার নাম হচ্ছে প্রভাবক বিষ। ঠিক আছে। তো তারপরে পড়বো আমরা একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। এরপরে কি বলবো? একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়া কাকে বলে তাও পড়ছি, আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়া একদিকে সংঘটিত হয় তাকে আমরা একমুখী বিক্রিয়া বলি, আর যে রাসায়নিক বিক্রিয়া উভয় দিকে সংঘটিত হয় তাকে আমরা কি বলি? উভমুখী বিক্রিয়া বলি। তাহলে একমুখী বিক্রিয়ার উদাহরণ আমরা জানি, উভমুখী বিক্রিয়ার উদাহরণও আমরা জানি। তাহলে একমুখী বিক্রিয়া কি হবে? একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া অর্থাৎ যে বিক্রিয়া একদিকে সংঘটিত হবে। যেমন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি দিব? সিলভার নাইট্রেট NO3। সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট দিলে কি হবে? সোডিয়াম নাইট্রেট প্লাস সিলভার ক্লোরাইড। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো, এখানে লিখবো AQ, এটাও লিখবো কত? AQ, এটাও লিখবো কত? AQ, এটা কত? S। এই যে বিক্রিয়াটা, এটা সিলভার ক্লোরাইডের কি পড়ে? অধক্ষেপ পড়ে। অধক্ষেপ কোন দিকে? নিচের দিকে পড়ে। তো এখানে একদিকে বিক্রিয়াটা সংঘটিত হয়েছে। আর AQ আমরা আগেও জানি, AQ মানে অ্যাকুয়াস সলিউশন, S মানে অদ্রবণীয় পদার্থ। তাহলে এটা একমুখী বিক্রিয়া। তারপরে বলছে উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। তো উভমুখী বিক্রিয়া কি? যে বিক্রিয়া উভয় দিকে সংঘটিত হয়। তো SO2 প্লাস অক্সিজেন, এটা একটা উভমুখী বিক্রিয়া, টুয়াইস SO3 সমতা করে দিলাম। ΔH = এটা ΔH = -198 কিলোজুল। তো এই যে বিক্রিয়াটা, এটা কি? উভমুখী বিক্রিয়া, অর্থাৎ এটা উভয় দিকে সংঘটিত হয়। তাহলে আমরা একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া সম্পর্কে দেখে নিলাম, এটা আমাদের আগে থেকে জানাও আছে। তো তারপরে পড়ব রাসায়নিক সাম্য অবস্থা। তো রাসায়নিক সাম্য অবস্থা কাকে বলে? যখন কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ সমান থাকে, বিক্রিয়ার এই অবস্থাকে রাসায়নিক সাম্য অবস্থা বলা হয়। তাহলে সম্মুখ বিক্রিয়া একটা গতিবেগ থাকবে, পশ্চাৎ বিক্রিয়া একটা গতিবেগ থাকবে, দুটের গতিবেগ যখন সমান হবে বিক্রিয়ার এই অবস্থাকে কি বলা হয়? রাসায়নিক সাম্য অবস্থা বলে। হ্যাঁ, রাসায়নিক সাম্য অবস্থা আমরা পড়লাম। এখন রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য বলছে। তো রাসায়নিক সাম্য অবস্থার একটা যদি আমরা গ্রাফের সাহায্যে দেখাই তাহলে দেখবা আরও একটু সুন্দর করে দেখানো গেছে। তো এখানে থেকে আমি একটা তোমার গ্রাফের ক্ষেত্রে যদি ধরি, এটা কোন অক্ষ? এক্স অক্ষ, এটাও কোন অক্ষ? ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর কত সময়, ওয়াই অক্ষ বরাবর কত হলো তোমার ঘনমাত্রা, ঘনমাত্রা না বিক্রিয়ার হার, ঘনমাত্রার হার এক কথা, বিক্রিয়ার হার, অর্থাৎ এটাকে কি বিক্রিয়ার হার বললাম, বিক্রিয়ার হার। তো প্রাথমিক অবস্থায় আমি একটা বিক্রিয়া যদি ধরে নিই, যেমন N2 গ্যাস, তারপরে কত হাইড্রোজেন, কত গ্যাস, তারপরে উভমুখী অবস্থায় 2NH3 কত গ্যাস, ΔH = -92 কিলোজুল। তো এই যে বিক্রিয়াটা একটা রাসায়নিক বিক্রিয়া, এটা কি রাসায়নিক সাম্য অবস্থা আছে, অর্থাৎ এই বিক্রিয়া যখন এটা তৈরি হবে প্রাথমিক অবস্থায় এর হার কত ছিল? অনেক বেশি ছিল।
তাহলে উৎপাদ যখন পরিণত হবে আস্তে আস্তে এটা কমতে থাকবে। আবার এটা বিয়োজনের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রাথমিক অবস্থায় এটার পরিমাণ কত ছিল, 0 ছিল, আস্তে আস্তে এটার পরিমাণ কত হবে, বাড়তে থাকবে আর এটা কমতে থাকবে। অর্থাৎ এটার বিক্রিয়ার হার অনেক বেশি আর এইটার বিক্রিয়ার হার কত, 0 থেকে আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তো এটা বিক্রিয়কের ক্ষেত্রে যে উপরের দিকে বিক্রিয়া হার কত, অনেক অনেক বেশি, বিক্রিয়া হার কত হবে, অনেক বেশি। এটার বিক্রিয়া হার কত, অনেক বেশি, সময় বাড়ার সাথে সাথে আস্তে আস্তে কী হবে তোমার, সেটা কমতে শুরু করবে। আবার এটা কি উৎপাদ, উৎপাদ কত, NH3, এটার বিক্রিয়ার হার প্রাথমিক অবস্থায় কত ছিল, 0 ছিল, আস্তে আস্তে কত হবে, এইটা বাড়তে শুরু করবে, বাড়িয়ে তারা একদিকে আবার চলতে শুরু করবে। এই যে অবস্থাটা তৈরি হচ্ছে, এই যে অবস্থার নাম হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা। এইটা কী দ্বারা প্রকাশ করছে, বিক্রিয়ক, এটা বিক্রিয়ক, অর্থাৎ এটা বিক্রিয়ক, অর্থাৎ এই জিনিসটার গ্রাফটা বিক্রিয়ার হারটা এইভাবে দেখাচ্ছে। আবার এই যে NH3, এই বিক্রিয়ার হারটা কত, এটা কত, উৎপাদ, এটা কত হবে, উৎপাদ। এই উৎপাদটা আমরা কোন দিকে দেখাচ্ছি, উপরের দিকে আস্তে আস্তে বিক্রিয়াটা উপরের দিকে উঠতেছে, উঠে এই যে মাঝ বরাবর একই হার চলে যাবে। এই যে অবস্থা, এটার নাম হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা। তো এই যে অবস্থা, এটার নাম হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা। তো রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য, অর্থাৎ রাসায়নিক সাম্য অবস্থা সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে সমসত্ব সাম্য অবস্থা আর একটা হচ্ছে অসমসত্ব সাম্য অবস্থা। তো সমসত্ব সাম্য অবস্থা মানে এইটা সমসত্ব সাম্য অবস্থা বলা হয়, এটা সমসত্ব সাম্য অবস্থা, কারণ বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই একই দশায় আছে। বিক্রিয়ক এবং উৎপাদ যদি একই দশায় থাকে তাকে কি বলা হয়, সমসত্ব সাম্য অবস্থা। বিক্রিয়কগুলো গ্যাসীয়, উৎপাদগুলো গ্যাসীয়, সেই বিক্রিয়ার নাম হচ্ছে সমসত্ব সাম্য অবস্থা। আবার অসমসত্ব সাম্য অবস্থা মানে যদি তোমার বিক্রিয়ক কি হয়, সলিড হয়, উৎপাদ গ্যাসীয় হয়, তার মধ্যে যদি একটা সাম্য অবস্থা বিরাজ করে সেটার নাম হচ্ছে অসমসত্ব সাম্য অবস্থা। তাহলে কোন সমসত্ব, অসমসত্ব সাম্য অবস্থা। তো অসমসত্ব সাম্য অবস্থা মানে এখানে ক্যালসিয়াম কার্বনেট নিব আমি, এটা কত, সলিড, এটা একটা উভমুখী বিক্রিয়া, তাহলে ক্যালসিয়াম অক্সাইড এটাও সলিড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো এই যে সাম্য অবস্থা বিরাজ করবে এটার নাম হচ্ছে অসমসত্ব সাম্য অবস্থা। এটা গ্যাস সলিড, এইটাও তোমার সলিড, আর এটা কি গ্যাস উপরের দিকে উঠে যাবে। তো এই যে সাম্য অবস্থা, এই সাম্য অবস্থার নাম হচ্ছে তোমার অসমসত্ব সাম্য অবস্থা। তো এই যে সাম্য অবস্থার বৈশিষ্ট্য, আবার সাম্য অবস্থা কি করা যায়, তোমার বিভিন্ন ক্ষেত্রে ইসের তাপচাপ ঘনমাত্রার ক্ষেত্রে সাম্য অবস্থার পরিবর্তন হয়। তো সেটা লাসে-তেলনীতি প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখব। পরবর্তীতে আসছি আমরা এই প্রশ্নটা, অর্থাৎ এইটা আমাদের পড়ানো হয়ে গেছে। এরপরে পড়বো আমরা একমুখী বিক্রিয়া করণ, একমুখী বিক্রিয়া উভমুখীকরণ এবং উভমুখী বিক্রিয়া কিভাবে একমুখী করা যায়। স্বাভাবিক একটা জিনিস, অর্থাৎ কঠিন কিছু না, সোজা একটা বিষয়। তো এখানে আমরা সেটা যদি ফলো করতে থাকি তাহলে কেমন হবে দেখো। এই একমুখী বিক্রিয়া উভমুখীকরণ, একমুখী বিক্রিয়া উভমুখীকরণ, যেমন একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া, তাহলে একমুখী বিক্রিয়া কি করব, উভমুখী বিক্রিয়ায় পরিণত করব। কিভাবে পরিণত করব একমুখী বিক্রিয়া, সোডিয়াম ক্লোরাইড প্লাস তোমার সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, এটা কি সিলভার নাইট্রেট, এটা বিক্রিয়া করলে কত হয়, সোডিয়াম নাইট্রেট প্লাস সিলভার ক্লোরাইড। এইটা অধক্ষেপটা পড়ে, এটা কিসের দ্রবণ, এক অর্থাৎ দ্রবভূত অবস্থায় থাকে, দ্রবভূত একটা দ্রবক, এটা অদ্রবণীয় পদার্থ, এটা কি একটা একমুখী বিক্রিয়া। একে আমরা উভমুখী বিক্রিয়ায় পরিণত করব। কিভাবে পরিণত করব, এই বিক্রিয়াটা উভয় দ্রাবক যদি একই দ্রাবক, অর্থাৎ এটাও যে দ্রাবকে হবে এটাও সেই দ্রাবকে, যদি দ্রাবক একই হয়, একই দ্রাবকে যদি দ্রবীভূত করা হয়, তো একই দ্রাবকে যদি বিক্রিয়ার দ্রবীভূত করলে তখন এই বিক্রিয়াটা এই উভমুখী বিক্রিয়ায় পরিণত হবে, অর্থাৎ একমুখী বিক্রিয়া তখন উভমুখী বিক্রিয়ায় পরিণত হবে। তো তারপরে আছে যে বিক্রিয়া গ্যাস হয়ে যায়, তো গ্যাস হয়ে যায় সেই বিক্রিয়াকে, যেমন বিক্রিয়া গ্যাস হয়ে যায় সেটা যদি জিঙ্ক প্লাস তোমার সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করলে কত হয়, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস, এটা উপরের দিকে গ্যাসটা চলে যাবে। তো যেহেতু উপরের দিকে গ্যাসটা চলে যাবে, এখন যদি আমি এই বিক্রিয়াটাকে বদ্ধ পাত্রে নিয়ে আসি, অর্থাৎ বদ্ধ পাত্রে গেলে তো উপরের দিকে যেতে পারবে না,
বদ্ধ পাত্রে যদি বিক্রিয়াটা সংঘটিত হয় তখন উপরের দিকে যেতে পারবে না, তখন এটা আবার এদিকে চলে আসবে, তখন আবার আমরা একমুখী বিক্রিয়া পরিণত করতে উভমুখী বিক্রিয়া পরিণত করতে পারবো। একমুখী বিক্রিয়াকে তখন আবার উভমুখী বিক্রিয়ায় পরিণত করতে পারবো। তাহলে আমরা প্রথম কথা বুঝে ফেললাম যে একমুখী বিক্রিয়া উভমুখীকরণ। দ্বিতীয় কথা হচ্ছে উভমুখী বিক্রিয়া কিভাবে একমুখী। তাহলে উভমুখী বিক্রিয়া, কোন বিক্রিয়া? উভমুখী হ্যাঁ, উভমুখী বিক্রিয়া কিভাবে একমুখী বিক্রিয়ায় পরিণত করব। তাহলে উভমুখী বিক্রিয়া মানে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করলে অ্যামোনিয়া পাওয়া যায়। তারপরে তোমার এই বিক্রিয়াটাই নিয়ে নিলাম, N2 গ্যাস প্লাস থ্রাইস H2 কত গ্যাস, এটা একটা উভমুখী বিক্রিয়া। টুয়াইস NH3 এটাও কত গ্যাস। ডেল H ইজ ইকুয়াল টু -92 কিলোজুল। তো এভাবে যে কোনো উভমুখী বিক্রিয়া, তো এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে না, অ্যামোনিয়া তৈরি হচ্ছে। যদি উৎপাদের স্থান থেকে আমি অ্যামোনিয়া সরাই নিতে পারি, তো দ্রুত অ্যামোনিয়া কী নেব? সরাই নিলে ও আর বিয়োজিত হতে পারবে না। তারপরে যেমন বেশি চাপ প্রয়োগ করলে উৎপাদের পরিমাণ বেড়ে যায়, এক সরাই নিব, আবার বেশি চাপ প্রয়োগ করব, তো বেশি চাপ প্রয়োগ করলে উৎপাদের পরিমাণ বেড়ে যাবে, যখন উৎপাদ বেড়ে যাবে তখন উৎপাদটাকে আবার সরাই নিব। তো এভাবে যদি আমি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদটা সরাই নিতে পারি, তাহলে কী হবে? বিক্রিয়ার একমুখী বিক্রিয়া পরিণত হবে, অর্থাৎ শুধু সামনের দিকেই যেতে থাকবে, ও আর পিছনের দিকে যেতে পারবে না। তো এই যে বিক্রিয়া, এটার নাম হচ্ছে তাহলে উভমুখী বিক্রিয়া থেকে একমুখী বিক্রিয়া করতে পারাটা আর কি। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরে চলে আসছি রাসায়নিক বিক্রিয়ার গতিশীল অবস্থান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পড়ব হচ্ছে বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়ার গতিশীলতা। গতিশীলতা মানে যে রাসায়নিক সাম্য অবস্থায় পৌঁছানোর পরে বিক্রিয়াটি আবার বন্ধ হয়ে যাবে কিনা, এই সম্পর্কে একটা পরীক্ষালব্ধ প্রমাণ। তো সেই পরীক্ষালব্ধ প্রমাণের মাধ্যমে আমরা বুঝবো যে রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছানোর পরেও আবার বিক্রিয়াটা চলতে শুরু করে। তো তার একটা উদাহরণ হচ্ছে, যেমন আমরা তোমার সিলভার আয়ন Ag+, অর্থাৎ সিলভার ক্লোরাইড বা সিলভারের যে কোনো লবণের সাথে যদি আয়রনের বিক্রিয়া করে, অর্থাৎ ফেরাসফেরিক যে কোনো একটা বিক্রিয়া করলে কত হচ্ছে তোমার Fe3+ হবে, আর সিলভারের অধক্ষেপ পড়বে। তো সিলভারের যদি অধক্ষেপ পড়ে, এটা একটা উভমুখী বিক্রিয়া, এটা কি বিক্রিয়া? একটা উভমুখী বিক্রিয়া। তো সিলভারের অধক্ষেপ পড়ছে, এই বিক্রিয়ার মধ্যে সাহায্যে, অর্থাৎ এখানে সিলভারের লবণ সিলভার ক্লোরাইড নাইট্রেট হতে পারে, তারপরে তোমার ফেরাস ক্লোরাইড ফেরাস নাইট্রেট হতে পারে, এটার সাথে বিক্রিয়া করব, তার কত ফেরিক উৎপন্ন করবে, সিলভারের অধক্ষেপ তৈরি হবে। তো এখন এইটার যে সাম্য অবস্থায় কিন্তু এখানে পৌঁছায় গেছে, তো যেহেতু সাম্য অবস্থায় পৌঁছানো, সেটা প্রমাণের জন্য আমি এইটার সাথে কি যোগ করব? তেজস্ক্রিয় সিলভার আয়ন প্রকাশ করব। তেজস্ক্রিয় সিলভার আয়ন, তেজস্ক্রিয় চিহ্নটাকে আমি এটাকে এই দ্বারা প্রকাশ করে দিলাম। তো তেজস্ক্রিয় সিলভার আয়ন যদি এটার সাথে বিক্রিয়া করানো হয়, তো দেখা যাবে পরের বিক্রিয়াটার ক্ষেত্রেও তোমার এখানের কি হয়েছে? Fe2+ প্লাস সিলভার অধক্ষেপ পড়ছে, প্লাস সিলভার, তেজস্ক্রিয় সিলভারেরও তোমার অধক্ষেপ পড়ে গেছে। কি হচ্ছে? একু সিলভার তেজস্ক্রিয় সিলভার এর অধক্ষেপ পড়ছে। তো সিলভারের এটা তোমার একু হয়েছে, আর এইটা সিলভারের তেজস্ক্রিয় সিলভারের কত হয়েছে? অধক্ষেপ তৈরি হয়ে গেছে। তেজস্ক্রিয় সিলভারের যদি অধক্ষেপ তৈরি হয়ে যায়, এটাও তোমার প্লাস। তো এইভাবে আমরা দেখতে পারি যে তেজস্ক্রিয় সিলভার যদি দিয়ে দিই, সেই সিলভার সাম্য অবস্থার মধ্যেও এখানে চলে আসছে, তেজস্ক্রিয় সিলভার এখানে চলে আসবে। তো এই যে বিক্রিয়াটা, তো এই বিক্রিয়ার নাম হচ্ছে এই যে বিক্রিয়াটা হচ্ছে, এটা দ্বারা প্রমাণ করতে পারি যে রাসায়নিক সাম্য অবস্থা স্থির অবস্থা নয়, রাসায়নিক সাম্য অবস্থা কি একটা গতিশীল প্রক্রিয়া। অর্থাৎ সাম্য অবস্থা পৌঁছানোর পরে আমি এইটা দিলাম, ওইটা দেওয়ার পরে সেই সিলভারটা আবার এখানেও চলে আসছে। তো এই যে বিষয়টা, এটার নাম হচ্ছে তোমার রাসায়নিক সাম্য অবস্থা স্থির অবস্থা না, গতিশীল অবস্থা। তারপরে পড়ব লাসেতিলের নীতির আলোকে তাপচাপ ঘনমাত্রার প্রভাব। তো এটা আমরা আগেই অনেকবার পড়ে আসছি, তো তারপরে আবার নতুন করে সামান্য দুয়েক কথা এটা বুঝাই দিব। তো লাসেতিলের নীতির ক্ষেত্রে, অর্থাৎ লাসেতিলের কথা যেহেতু আসছে, তাহলে লাসেতিলের নীতির একটা নীতি আছে বা সূত্র আছে। সেই সূত্রটা কি আমরা যদি দেখি, তো বিজ্ঞানী লাসেতিলে বলছে যে যখন কোনো উভমুখী বিক্রিয়া রাসায়নিক সাম্য অবস্থায় থাকবে,
এই রাসায়নিক সাম্য অবস্থা থাকাকালীন এর তাপচাপ ঘনমাত্রা পরিবর্তন করলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তো লাসেতেলীয় নীতির ক্ষেত্রে তাপচাপ ঘনমাত্রার প্রভাব, অর্থাৎ আমরা তাপচাপ ঘনমাত্রার প্রভাবের ক্ষেত্রে SA2+ অক্সিজেন বিক্রিয়া করলে কত হয়, SO3 হয়, ΔH = -98 কিলোজুল হয়। তো এটা কি একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা গ্যাস, এটাও গ্যাস। তো এটার ক্ষেত্রে কত 2, এখানেও কত 2। তো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, সালফুরিক অ্যাসিড তৈরির ক্ষেত্রে এই বিক্রিয়াটা ব্যবহৃত হয়। তো এটা শিল্প উৎপাদন, অর্থাৎ লাসেতেলীয় নীতির ক্ষেত্রে শিল্প উৎপাদন। এটা যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এখানে যদি তাপ বৃদ্ধি করা হয় তাহলে সাম্য অবস্থায় কোথায় সরে যাবে, বাম দিকে। কেন, সম্মুখ বিক্রিয়া তাপ উৎপাদী, পশ্চাৎ বিক্রিয়া তাপ হারি। তো সাম্য অবস্থা যখন বাম দিকে চলে যাবে তখন এর বিয়োজনটা বৃদ্ধি পাবে, উৎপাদন হ্রাস পাবে। তো এখানে তাপের প্রভাব আছে, আর তাপ যদি হ্রাস করা হয় তাহলে সাম্য অবস্থা ডানে যাবে, অর্থাৎ এটার হচ্ছে তোমার তাপের প্রভাব। আবার চাপের প্রভাব কোনটা, চাপের প্রভাবের শর্ত হচ্ছে গ্যাসীয় বিক্রিয়া হতে হবে। তাহলে আমরা উভয়ে গ্যাস দেখলাম, গ্যাসীয়, অর্থাৎ এখানে চাপের প্রভাব আছে। তো এখানে কয় মোল আছে, 3 মোল, এখানে 3 মোল, এখানে কয় মোল, 2 মোল। তাহলে চাপ বৃদ্ধি করলে সাম্য অবস্থায় কোথায় চলে যাবে, ডান দিকে যাবে। তো সাম্য অবস্থা যখন ডান দিকে যাবে তখন উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। আবার ঘনমাত্রার প্রভাব হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদেরও ঘনমাত্রা কী হবে, তোমার উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে, উৎপাদন বেড়ে যাবে। তো এই হচ্ছে তোমার তাপচাপ ঘনমাত্রার প্রভাব। তো আরেকটা বিক্রিয়া যদি দেখি, যেমন PCl3 + Cl2। তো এখানে ΔH সমান হচ্ছে +90 কিলোজুল, তোমার বইতে লেখা আছে ΔH = +90 কিলোজুল। তো ΔH = +90 কিলোজুল। তো এটা কি একটা তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া তাপ বৃদ্ধি করলে সাম্য অবস্থা কোথায় যায়, ডান দিকে যায়, উৎপাদন বেড়ে যায়। আর তাপ হ্রাস করলে বাম দিকে যায়, অর্থাৎ এটার বিপরীত হবে। আর চাপের প্রভাব, অর্থাৎ এখানে চাপের প্রভাব বিদ্যমান, কিন্তু উভয় কি গ্যাসীয় বিক্রিয়া, অতএব চাপের প্রভাব বিদ্যমান। এখানে কয় মোল আছে, 1 মোল, এখানে কয় মোল আছে, তোমার 2 মোল। তাহলে 1 মোল আর হচ্ছে 2 মোল। তাহলে চাপ বৃদ্ধি করলে কোথায় যাবে, সামনের দিকে যেতে পারবে না, পিছনের দিক চলে আসবে, অর্থাৎ এখানে চাপ বৃদ্ধি করলে লস হবে। চাপ হ্রাস করলে কত হবে, সাম্য অবস্থা ডান দিকে যাবে, উৎপাদন বেড়ে যাবে। আর ঘনমাত্রার প্রভাব কি, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদন বেড়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটা আমরা আগেই কিছুটা পড়েছি 9, 10-এ। তো বিস্তারিত একটু দেখে নেবে তোমাদের বই থেকে। তো বাকিটা একটু বারবার প্র্যাকটিস করবা, অর্থাৎ আজকের বিষয়টা গাণিতিক ছিল না, তো ফিজিক্যাল কেমিস্ট্রির বিষয় যদিও, তারপরে একটু বারবার পড়তে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নেক্সট ক্লাসের পরের অংশটা ভরক্রিয়া সূত্র সম্পর্কে পড়ব। সবাই বইটা দেখে একটু খেয়াল করবে। তো ঠিক আছে, বাকিটা জুম ক্লাসে তোমাদের সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে, আবার দেখা হবে।